প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। রংপুরে আবু সাঈদের বাড়িতে ডক্টর ইউনূস, নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অর্থ উপদেষ্টা, অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই সরকারের লক্ষ্য। অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছে অর্থ পরিকল্পনা উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। আপিল বিভাগের আরও 5 বিচারপতির পদত্যাগ। দেশের খবরের শিরোনামগুলো ছিল আজকের কালের কণ্ঠের, আর বিদেশ বার্তা সেটা হলো দৈনিক ইত্তেফাকের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশ বার্তা শিরোনাম: মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান ওসেকি। উত্তর কোরিয়ায় বর্ণাঢ্যদের রাজধানীতে সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। এবার থাকছে বিস্তারিত খবর। রংপুরে আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি স্বার্থান্বেষী মহল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার মাধ্যমে দেশে হট্টগোল উস্কে দিচ্ছে অভিযোগ করে তাদের সুরক্ষা নিশ্চিতের জন্য ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবাদপত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবেদন আসছে। তারা কেন হামলার শিকার হবে? তারা কি দেশের নাগরিক নয়? তোমরা শিক্ষার্থীরা দেশকে বাঁচাতে পেরেছ, সংখ্যালঘু পরিবারগুলোকে কি বাঁচতে পারবে না? ডক্টর ইউনূস গতকাল শনিবার রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের মা বাবাকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে যান। পরে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময়কালে আহ্বান জানান। এ ধরনের হামলাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব সংখ্যালঘু পরিবারকে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, তোমাদের বলতে হবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না, তারা আমাদের ভাই, আমরা একসঙ্গে লড়াই করেছি, আমরা একসঙ্গেই থাকব। পুরো বাংলাদেশকে একটি পরিবার উল্লেখ করে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলেছেন, এর চেয়ে সুন্দর পরিবার আর নেই। পৃথিবীতে অনেক দেশ আছে, কিন্তু এত সুন্দর পরিবার নেই। ছাত্ররা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ এখন রংপুরের হাতে, তোমরা একে কোথায় নিতে চাও? যেখানে খুশি নিয়ে যেতে পারবে, তোমাদের সেই ক্ষমতা আছে। এটা গবেষণার বিষয় নয়, এটা তোমাদের অন্তর্নিহিত শক্তি। শহীদ আবু সাঈদের জীবন উৎসর্গের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ এক মহাকাব্য চরিত্র। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক কবিতা, অনেক সাহিত্য, অনেক কিছুই লেখা হবে। বাংলাদেশের ছাত্র যুবকরা সারা বিশ্বকে অবাক করে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তোমরা এখানে যা করেছ তা আমাদের দ্বিতীয় বিজয়। এই বিজয় উৎসব যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। কেবল তোমরা এটা করতে পেরেছ, আমরা কেউই বৃদ্ধরা তা করতে পারিনি। যৌবনের বয়সসীমা অতিক্রম করেছে এমন লোকেরা বাধা সৃষ্টি করছে উল্লেখ করে ডক্টর ইউনূস তাদের সরে যাওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা দেশ পরিষ্কার করার জন্য যা যা প্রয়োজন তাই করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা সব কিছু পরিষ্কার করব, সব কিছু পরিষ্কার না করা পর্যন্ত আমরা স্বস্তি পাব না। রংপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আরেকটি অনুষ্ঠানে ডক্টর ইউনূস তাদের শৃঙ্খলায় ফেরার তাগিদ দেন। সরকার দেশের নাগরিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য সব কিছু উল্লেখ করে তিনি বাংলাদেশকে একটা সভ্য দেশে পরিণত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই সরকারের লক্ষ্য। অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের জীবন জীবিকার জন্য যথাসম্ভব চেষ্টা করবেন, পাশাপাশি তথ্য প্রমাণ সাপেক্ষে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গতকাল শনিবার প্রথম সচিবালয়ে এসে সাংবাদিকদের কাছে এমন মতামত তুলে ধরেন নতুন সরকারের এই উপদেষ্টা। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন কারণে দেশের অর্থনীতি স্লথ হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হবে
অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করা, কারণ অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু হওয়া বেশ কঠিন। আমরা অর্থনীতিকে স্তব্ধ হতে দেখতে দিতে চাই না। তিনি বলেন, অর্থনীতিতে নানা ধরনের সমস্যা রয়েছে, ব্যাংকের সমস্যা রয়েছে, মূল্যস্ফীতি সমস্যা রয়েছে, আরও অনেক ধরনের জটিলতা আছে। সব ক্ষেত্রে কাজ করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, দেশের ক্লান্তিকালে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের এখন প্রধান কাজ আইন শৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা আরও তৈরি হবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুধু রাস্তাঘাটে নিরাপত্তা ব্যবস্থা নয়, ব্যাংক খোলা, বন্দর চালু করা সহ অন্য সব কিছুই সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেগুলো আমরা চেষ্টা করছি দ্রুত ঠিক করতে। চ্যালেঞ্জ যেগুলো আছে তার মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে আমরা দ্রুত তা সমাধানের চেষ্টা করব। গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটি সংবেদনশীল। তিনি পদত্যাগপত্র দিয়েছেন, এটি ঠিক। এ বিষয়ে এখনও কিছু বলছি না। আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্য প্রমাণ সাপেক্ষে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সেটা আমরা জানি, ওটার একটা প্রক্রিয়া আছে, তথ্য লাগবে, যাদের সঙ্গে যোগাযোগ করতে হয় এটি আমরা করব। ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। গতকাল শনিবার ভোরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে বার্তা দেন। অ্যান্টনি ব্লিনকেন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই। সবাইকে শান্ত সংযত থাকতে তিনি ডক্টর ইউনূস যে আহ্বান জানিয়েছেন সেটাই যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আরও সংঘাত থেকে বিরত থাকতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই। আমরা সহিংসতার সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহির আহ্বান জানাই। আপিল বিভাগের আরও 5 বিচারপতির পদত্যাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের আরও 5 জন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম, মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তারা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এর আগে সকালে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থী, আইনজীবী সহ আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ করেন। পরে দুপুর 1:30টার দিকে নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান ওবায়দুল হাসান। আইন মন্ত্রণালয় সূত্র তার পদত্যাগ বিষয়টি নিশ্চিত করে। আন্তর্জাতিক খবর। মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান ওসিকি। এই আন্তর্জাতিক দুটো নিউজই দৈনিক ইত্তেফাক থেকে নেয়া। ইউটিউবের সাবেক সিইও সুসান ওসিকি মারা গেছেন শুক্রবার 9 আগস্ট। 56 বছর বয়সে মারা যান তিনি। সার্চ জায়ান্ট গুগলের প্রতিষ্ঠান লগ্নে নিজের গ্যারেজে জায়গা করে দিয়েছিলেন সুসান। গুগলে দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি। গুগলের অন্যতম আয়ের উৎস অর্থাৎ কোম্পানির বিজ্ঞাপন ব্যবসা পরিচালনা করার পাশাপাশি 1 দশকের বেশি সময় ধরে ইউটিউবের সিইওর দায়িত্ব পালন করেছেন ওসিকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসিকির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার স্বামী ডেনিস ট্রপার ও গুগল সিইও সুন্দর পিচাই। 1998 সালে গুগলে যোগ দেন ওসিকি।
2014 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2023 সালের ফেব্রুয়ারি ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে পরিবার স্বাস্থ্য ব্যক্তিগত কাজের সময় দেওয়াকে কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওয়াসিকি। ট্রপারও পিচাই পোস্টে বলেছেন, নন স্মল সেল শ্রেণীর ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। আর এবছরের শুরুতে তার ছেলে মার্কো ট্রপারও মারা গেছেন। 2014 সালে সাবেক ইউটিউব সিইও ও সিকিকে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনা 50 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির একজন বলে আখ্যা দিয়েছিল ভার্জ। অনেকদিন ধরেই কোম্পানির অন্যতম ক্ষমতাধর নারী হিসাবে বিবেচনা করা হতো উজিসিকে। 2011 সালে তিনি ব্যক্তিগতভাবে গুগলের পরিচালনা পর্ষদকে ইউটিউব কেনার বিষয়ে রাজি করিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন শহর স্যান হোসে ভিত্তিক দৈনিক সরকারি নিউজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুগলের বিশাল বিজ্ঞাপনের ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন ওজিসিকি। সেখানে তিনি অ্যাডসিন তৈরিতে সাহায্য করেছিলেন কোম্পানিকে। পাশাপাশি 2007 সালে বিজ্ঞাপন কোম্পানি ডাবল ক্লিক অধিগ্রহণের অন্যতম কারিগরও ছিলেন সাবেক এই গুগল নির্বাহী। গুগলের বিজ্ঞাপন সাম্রাজ্যের ভিত্তি তৈরিতে চুক্তিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। বর্ণাঢ্যদের রাজধানীতে সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক। উত্তর কোরিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত 15,000-এরও বেশি মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে সেই দেশের সরকার। শনিবার 10 অগস্ট রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কথা জানিয়েছে। এদিকে দেশটির নেতা কিম জং উন জোর দিয়ে বলেছেন, বিদেশ থেকে সাহায্যের প্রস্তাব আসা সত্ত্বেও পুনরুদ্ধার প্রচেষ্টা স্বনির্ভর ভিত্তিক হবে। উত্তর কোরিয়ার রাজধানী পিংইয়ং গত সপ্তাহে বলেছে, জুলাইয়ের শেষের দিকে রেকর্ড পরিমাণ বর্ষণে চীনের উত্তরাঞ্চলে অনেক মানুষ মারা গেছে, প্লাবিত হয়েছে বসতবাড়ি এবং তলিয়ে গেছে কৃষি জমি। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA জানায়, শুক্রবার বন্যা কবলিত ওইজু এলাকা পরিদর্শনকালে কিম বলেন, সরকার উত্তরাঞ্চলের বন্যা আক্রান্ত প্রায় 15,400 মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে এবং তাদের ধ্বংস ঘরবাড়ি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাপূর্বক সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও কোরিয়ান রেড ক্রসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে। পিয়ংইয়ং জানায়, মস্কোর পক্ষ থেকে অনুরূপ প্রস্তাব দেওয়া হয়েছে। সিউলের বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, চীন এবং জাতিসংঘ শিশু তহবিল সাহায্য করার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছে। KCNA জানায়, তবে কিম শুক্রবার বলেছে, দেশের পুনরুদ্ধারের প্রচেষ্টা পুরোপুরিভাবে স্বনির্ভরতার উপর নির্ভর হবে। প্রতিবেদনে বলা হয়, তবুও তিনি বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে তাদের মানবিক সহায়তার প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন। ছোট্ট এই দেশ বিদেশের পুরো খবর জুড়ে ছিলাম আমি, আঁখি গ্যালারি। সবাই ভালো থাকবে। আবারও ইনশাল্লাহ এমনি করে দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে বা খবরে। তোমরা দেশ বিদেশের নতুন নতুন খবর পাওয়ার জন্য আঁখি গ্যালারিকে ফলো করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা।